আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো। এইচএসসি যা আসবে তাই সিরিজের কোষ বিভাজন অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি শাফিন আহমেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমি একজন এক্স ক্যাডেট ফ্রম কুমিল্লা ক্যাডেট কলেজ। চলো শুরু করা যাক। প্রথমত দেখো, আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করব যে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে কোন কোন টপিক থেকে প্রশ্ন কয়বার করে এসেছে। তুমি যদি খেয়াল করো দেখতে পাবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এখান থেকে হচ্ছে মাইটোসিসের যে ধাপগুলো, ঠিক আছে। মাইটোসিসের যে ধাপগুলো ছিল এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, 5টি ধাপ। এরপর থেকে আমাদের কোশ্চেন আসে যে মিওসিস থেকে। ওই যে মিওসিস থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের বলি, জাইগোটিন প্যাকাইটিন। মিওসিসের প্রোফেজ 1-এর যে 5টা স্টেজ ছিল তার মধ্যে জাইগোটিন প্যাকাইটিন বেশি ইম্পর্টেন্ট। এরপরে মায়োসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্বটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি পরীক্ষা দেখবে যে গুরুত্ব নিয়ে প্রশ্ন আসে। ধরো তোমাকে ক নম্বরে বলতে পারে যে মাইটোসিসের প্রোফেজ অথবা মেটাফেজ অথবা অ্যানাফেজ ধাপ ব্যাখ্যা করো, এবং ঘ নম্বর ধরো তোমাকে বলতেছে যে মাইটোসিসের গুরুত্ব কী। আরেকটা আসে পার্থক্য এদের মধ্যে, ঠিক আছে। মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য নিয়ে কোশ্চেন আরেকটা আসে। এবং সর্বশেষ হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব, এটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। এটা ঘ নম্বরে দিয়ে দেয় তোমাদের, দেখবো 7 বেঁধে ঘ নম্বরে আসছে বোর্ড পরীক্ষায়। তো আর কথা না বলে চলো আমরা শুরু করি। তো দেখো আমাদের টাইপ 1 যে মাইটোসিস থেকে কোশ্চেন, প্রথম কোশ্চেনটা দেখো যে টুয়াইস এন থেকে টুয়াইস এন হচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে এম, কালারটা একটু চেঞ্জ করে নেই, এই যে এমটা কিন্তু অ্যাকচুয়ালি মাইটোসিস। আর এই যে এন দেখো, এখানে কিন্তু এন কি হয়েছে, টুয়াইস এন থেকে এন হয়ে গেছে, তার মানে ক্রোমোসোম নাম্বার অর্ধেক হয়ে গেছে। তো আমরা জানি যে অর্ধেক কোথায় হয়, অর্ধেক হয় কিন্তু মিওসিসে। তার মানে এনটা হচ্ছে কি মিওসিস। তো আমাকে বলছে যে এম দশার বা এম এর তৃতীয় দশার সচিত্র ব্যাখ্যা করো, বর্ণনা করো। মানে মাইটোসিসের যে 5টা স্টেজ ছিল, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এর মধ্যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, তার মানে 3 নাম্বারটার বর্ণনা চাইছে। তো আমরা সবগুলো একসাথে দেখবো। আগে কোশ্চেনটা দেখে নিই মানে কী ধরনের প্রশ্ন আসে, তোমাদের আগে প্রশ্নগুলো দেখাই। তারপর দেখো জনন কোষ থেকে তৈরি হয়েছে জাইগট, জাইগট থেকে কোষ বিভাজন হয়ে হয়ে পরিণত জীব হয়েছে। এই কোষ বিভাজন হচ্ছে এ, তার মানে জাইগটের যে ডিভিশন, জাইগট তৈরি হয় না কিন্তু। দেখো এখানে কিন্তু আমাদের জনন কোষ তৈরি হয় কিন্তু মিওসিস, জনন কোষ তৈরি হয় মিওসিস, কিন্তু জনন কোষ যখন জাইগট তৈরি হবে এবং জাইগটের পরে যে ডিভিশনগুলো হবে সবগুলো কিন্তু মাইটোসিস ডিভিশন বা মাইটোসিস কোষ বিভাজন। তো তার মানে হচ্ছে যে এই কথাটা, এ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাইটোসিস কোষ বিভাজনকে নির্দেশ করতেছে। তো মাইটোসিসের চতুর্থ ধাপটি বর্ণনা করতে বলছে। তার মানে এখানে আমাদের চাইছে অ্যানাফেজ, ঠিক আছে, যে অ্যানাফেজের ধাপগুলো বর্ণনা করো। তো চলো আমরা মাইটোসিসের প্রত্যেকটা ধাপ একবারে শিখে ফেলি, তাহলে কিন্তু আমাদের এরপরে এ ধরনের প্রশ্নগুলো বাড়া যাবে, ঠিক না। দেখো প্রথমত হচ্ছে মাইটোসিসের 5টা ধাপ। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5 ধাপের মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। টেলোফেজ থেকে খুব বেশি প্রশ্ন তুমি দেখবা না, ঠিক আছে। হয় না, এমন না যে ইম্পর্টেন্ট না, বাট মানে একটু কম আসে, ঠিক আছে। এবার হচ্ছে প্রোফেজ থেকে শুরু করি আমরা। আচ্ছা দেখো প্রোফেজে কি কি হয়। তো আগে বলে নে, এই কোশ্চেনটা পারার জন্য তোমাদের বেশি বেশি ছবি আঁকতে হবে, ঠিক আছে। দেখো প্রোফেজের সুন্দর একটা ছবি এঁকে ফেলে আমরা, দেখো ধরো কোষ, হ্যাঁ। তো এই ধরো হচ্ছে গিয়ে কোষ। প্রোফেজ দশা তুমি দেখবা যে দেখো ইন্টারফেস দশে কি ছিল আমাদের কোষটা,
ইন্টারফেস দশায় তুমি দেখবা যে কোষের মধ্যে ক্রোমোজোমগুলো এরকম, ধরো নিউক্লিয়াস এর মধ্যে ক্রোমোজোম প্যাচে আছে এরকম, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে তুমি দেখবা যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়ে গেছে, ঠিক আছে, এবং তারা দেখবা হচ্ছে একদম স্ট্রেট হয়ে আছে এরকম। এখানে জল বিয়োজন হয়, জল বিয়োজন হওয়ার ফলে যে আমাদের প্যাঁচানো যে অবস্থাগুলো ছিল, এই প্যাঁচানো ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা ক্রোমাটিডে তৈরি হয়, তখন হচ্ছে তুমি দেখতে পারবে এগুলো এরকম, ঠিক আছে, কনডেনসেশন হয়। আচ্ছা, তো দেখি আমরা কী কী হয়েছে এখানে, আমাদের লিখে ফেলি। প্রথমত হয়েছে জল বিয়োজন, তারপরে হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়েছে, খাটো মোটা হয়েছে। এরপর দেখো কি হয়। আচ্ছা, এবার তোমরা মনে রাখবা যে যেগুলো হয় সেগুলো হচ্ছে শুরু করে, ঠিক আছে। দেখবে যে নিউক্লিওলাস আর নিউক্লিয়াসের এনভেলপ, আচ্ছা, এরা হচ্ছে বিলুপ্ত হতে শুরু করে, বিলুপ্ত হয়ে যায় না কিন্তু, বিলুপ্ত হতে শুরু করে। একটা বিষয় খেয়াল করবা যে, বুঝছো, যে প্রোফেজে সবগুলো দেখবা যে শুরু হচ্ছে, মানে কাজ শেষ করে না, বুঝছো, ওরা শুরু করে, ক্রোমোজোম খাটো মোটা হতে শুরু করে, ঠিক আছে। তোমরা দেখবে যে সব কিছু শুরু করতেছে। নিউক্লিয়াস আর নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ, মানে যে নিউক্লিওলাস থাকে ভিতরে একটা, তো এগুলো হচ্ছে বিলুপ্ত হতে শুরু করে। এই হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, যে কাভারিংটা, এই দুইটা হচ্ছে বিলুপ্ত হওয়া শুরু করে, কমপ্লিটলি কিন্তু বিলুপ্ত হয়ে যায় না। আচ্ছা, এরপর দেখো আর কি বলা যায় এখান থেকে। আরেকটা জিনিস শুরু হয়, ধরো স্পিন্ডেল তন্তু। দেখো বলেছিলাম না সবকিছু শুরু হয়, তো স্পিন্ডেল তন্তুর সূচনা ঘটে, তৈরি সূচনা ঘটে। সো প্রোফেজে দেখবা সবকিছু স্টার্ট হয়, শুরু হয়। ও আরেকটা পয়েন্ট আমরা মিস করে গেছি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে প্রোফেজটা না, প্রোফেজটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে। লিখতে পারি পাশ থেকে, প্রোফেজটা হচ্ছে বেশি এমসিকিউতে পাবা তোমরা, যে প্রোফেজটা কিন্তু দীর্ঘস্থায়ী পর্যায়ে সবচেয়ে। আচ্ছা, এটা গেল আমাদের প্রোফেজ নিয়ে কথাবার্তা। এবার আসো প্রোমেটাফেজে চলে যাই আমরা। কালারটা সাদা দিয়ে নিই, তবে ভালো করে দেখতে পাবা। আচ্ছা, প্রোমেটাফেজ দেখো, আমরা এতক্ষণ যা কিছু শুরু করছিলাম, তো প্রোমেটাফেজ দেখো অনেক কিছু হয়ে যাচ্ছে। যেমন দেখো স্পিন্ডেল ফাইবার, তো একটু আগে আমাদের স্পিন্ডেল ফাইবার তৈরি হচ্ছিল, এখন কিন্তু স্পিন্ডেল ফাইবার নাই, এখন এটা হয়ে গেছে স্পিন্ডেল যন্ত্র। স্পিন্ডেল যন্ত্র তৈরি হয়। আচ্ছা, 2 নম্বরে আসো। 2 নম্বরে হচ্ছে যে ক্রোমোজোমের, আমরা প্রোফেজ দেখছিলাম, ধরো প্রোফেজ হচ্ছে খাটো মোটা হয়, এবং একই সাথে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ক্রোমোজোমের মাঝে সেন্ট্রোমিয়ার দ্বারা বিভক্ত হয়ে
দুটি ক্রোমাটিড তৈরি হয়। আচ্ছা এই জিনিসটা বুঝো, দেখো ক্রোমোজোমের এই যে এই পার্টটা হচ্ছে একটা ক্রোমাটিড, চারটা ক্রোমাটিড, তো মাঝখানে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ার দ্বারাই ক্রোমোজোমটা দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, এটা হচ্ছে ক্রোমাটিড। আচ্ছা এবার এই যে সেন্ট্রোমিয়ারটা, ঠিক আছে, এই যে সেন্ট্রোমিয়ারটা হয় কি জানো, এই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে এই যে স্পিন্ডেল যন্ত্রের সাহায্যে, দেখো লেখা আছে। আচ্ছা তো এটা হচ্ছে স্পিন্ডেল যন্ত্রের সেন্ট্রোমিয়ার স্পিন্ডেল যন্ত্রে কানেক্ট হয়। আচ্ছা কিসের সাহায্যে কানেক্ট হয় তুমি মনে রাখবা, ট্র্যাকশন ফাইবারের সাহায্যে। চলো আমরা জিনিসটা ছবি এঁকে ফেলি একটা, তাহলে বুঝবে ভালো করে। দেখো এটা হচ্ছে আমাদের সেল, ঠিক আছে, এই ধরো আমাদের কোষ, তো এই ধরো ভিতরের নিউক্লিয়াস। আচ্ছা এখানে কি হবে জানো, চলে যাবে। আচ্ছা এরকম স্পিন্ডেল যন্ত্র তৈরি হবে, মাকো আকৃতি, এই আকারটাকে বলে মাকো আকৃতির, বুঝছো, মাকো আকৃতির স্পিন্ডেল যন্ত্র তৈরি হবে এরকম, ঠিক আছে, একটু বড় করে দিই। আচ্ছা তৈরি হয়ে গেল। এবার এই স্পিন্ডেল যন্ত্রে সেন্ট্রোমিয়ারটা কানেক্ট হবে, সেন্ট্রোমিয়ার যুক্ত হবে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ারগুলো স্পিন্ডেল যন্ত্রে যুক্ত হবে। আচ্ছা তো এই যুক্ত হওয়ার সময় একটু আন্দোলিত হয়, বুঝছো, যে কানেকশন হচ্ছে না, এই যে একটু আন্দোলিত হয়, এই আন্দোলিত হওয়ার নামটা হচ্ছে ক্রোমোজোমাল নৃত্য। আমরা এর পরের পয়েন্ট কি পাচ্ছি, এর পরের পয়েন্ট আমরা পাচ্ছি ক্রোমোজোমাল নৃত্য। ঠিক আছে, দেখো এরা একটু আন্দোলিত হবে, নাচানাচি করবে, ঠিক আছে, কানেকশন হওয়ার সময়। তো কানেকশন হওয়ার সময় নাচানাচি করবে। আরেকটা জিনিস হয় যে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি হয়, ঠিক আছে, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত, মানে আমাদের প্রোফেজে যেটা শুরু হয়েছিল প্রোমেটাফেজে এসে সেটা শেষ হবে, ঠিক আছে। আচ্ছা তো এই গেল আমাদের প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ আছে। এবার আসো মেটাফেজে। মেটাফেজ থেকে মনে রাখবো যে মেটাফেজের একটা জিনিস হয় যে মাঝখানে আসে, ঠিক আছে। তো আমরা আসলে ছবিটাকে ফেলে আগে মেটাফেজে, ছবি একটু বড় করে আগে ধরো, হ্যাঁ আচ্ছা এটা ধরো স্পিন্ডেল যন্ত্র। তো এখানে সবগুলো ক্রোমোজোম মাঝখানে আসবে,
ঠিক আছে, এই মাঝখানে আসছে। তো এই যে মাঝখানে আসে এটাকে বলা হয় নাম্বার 1 মেটাকাইনেসিস। তো পরীক্ষায় তুমি মাঝখানে লিখবা না, তুমি লিখবে হচ্ছে বিষুবীয় অঞ্চলে চলে আসে। যে এই পার্টটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটোরিয়াল রিজিয়ন, ঠিক আছে। সো বিষুবীয় অঞ্চলে চলে আসে। মেটাফেজে আরেকটা জিনিস হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা অনেকে ভুল করো, বুঝছো। এই যে মাঝখানে আসছে না, তো আচ্ছা এখানে একটা জিনিস বলবো তোমরা, বুঝছো। একটা হচ্ছে এখানে সর্বোচ্চ মোট খাটো মোটা হয় বা সর্বোচ্চ কনডেনসেশন, সবচেয়ে বেশি কনডেন্সড হয়, ঠিক আছে। এবং এই পর্যায়ে সবচেয়ে বেশি ক্লিয়ারলি দেখতে পারো তুমি এদেরকে, পরিষ্কারভাবে দেখা যাবে। আচ্ছা আরেকটা পয়েন্ট তোমরা কিন্তু প্রায় এটা ভুল করো, সেটা হচ্ছে এই যে মেটাফেজের শেষ পর্যায়ে, মেটাফেজের শেষ দিকে সেন্ট্রোমিয়ারগুলো ডিভাইড হয়। বিভক্ত হয়, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, দুটো ক্রোমাটিড তৈরি করে, বিভক্ত হয়, ঠিক আছে। দেখো অনেকে মনে করে যে এই বিভক্তিটা মানে এখানে যে ভাগটা হয়ে দূরে দূরে চলে যায়, তো অনেকে এই বিভক্তিটা মনে করে যে অ্যানাফেজে হয়, কিন্তু এটা কিন্তু তোমাদের বই দেওয়া আছে মেটাফেজে হয়। অ্যানাফেজে হচ্ছে এই পাশে যাওয়া শুরু করে, জাস্ট চলনটা শুরু করে ওদিকে। তো এগুলো হচ্ছে মেইন পয়েন্ট, বুঝছো। তুমি আরো অনেক কিছু লিখতে পারো, বই দেখবে সুন্দর করে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে মেইন অ্যান্সার, যেগুলো সারা রাত খুঁজবে। ছবিটা খুঁজবে, তুমি প্রশ্নে উত্তরে ছবি আঁকছো কিনা আর এগুলো লিখছো কিনা, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে অ্যানাফেজে চলে যাই আমরা। আচ্ছা অ্যানাফেজের অ্যানা মানে হচ্ছে অ্যাকচুয়ালি গতি পর্যায়, বুঝছো, এটাকে বলা হয় গতি পর্যায়। আরেক নাম হচ্ছে গতি পর্যায়। তো এই পর্যায়ের ছবিটা আমরা চলে এঁকে ফেলি, দেখো। এই পর্যায়ে কি হবে, এই যে স্পিন্ডেল যন্ত্রগুলো স্পিন্ডেল যন্ত্র একটু আগে যে ডিভাইড হয়েছিল না, সেন্ট্রোমিয়ার যেটা বিভক্ত হয়েছিল, এবার ওগুলো মেরুর দিকে চলা শুরু করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে মেরুর দিকে চলা শুরু করবে, দুই পাশে চলে যাবে, দুই মেরু চলে যাবে, মাঝখানে বিভক্ত হয়েছে মেটাফেজে। এবার তারা গতিশীল হবে, দুদিকে যাওয়া শুরু করবে। তো যাওয়ার সময় আমরা কি পেলাম, প্রথমত একটা হচ্ছে মেরুমুখী চলন, মেরুমুখী চলন। এরপরে কি হবে দেখো, এই চলনের সময় তুমি দেখবা কি, দেখবা হচ্ছে যে সেন্ট্রোমিয়ারটা, ঠিক আছে, সেন্ট্রোমিয়ারটা লিড দিবে, বুঝছো, এটা থাকবে আগে আর ক্রোমাটিডগুলো থাকে পিছিয়ে, ঠিক আছে। খেয়াল করে দেখো, সেন্ট্রোমিয়ারটা আগে আছে, ক্রোমাটিডগুলো পরে আছে। তুমি এই জিনিসটাই লিখবা চাইলে, যে সেন্ট্রোমিয়ার আগে থাকে, আর ক্রোমাটিড হচ্ছে পিছিয়ে থাকে। এরপরে কি লিখতে পারো, আচ্ছা শেপ দেখো, এই যে যাওয়ার সময় এগুলো বিভিন্ন ধরনের শেপ তৈরি হবে। কি কি শেপ মনে রাখবে, VLJI, মানে এদেরকে দেখতে এক এক রকম লাগবে এই শেপগুলো যাওয়ার সময়। তো এগুলোর নাম আছে, ঠিক আছে, নামগুলো একটু জেনে রাখো, এমসি করতে দেখবা, সিকিউ তুমি লিখতে পারো নামগুলো, লিখলে স্যাররা ভালো মার্ক দিবে, ঠিক আছে। ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক, এলে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যেতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক,
আর আইতে হচ্ছে টেলোসেন্ট্রিক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই নামগুলো কীভাবে আসে জানো? দেখো মেটাসেন্ট্রিক, এখানে দুটো ক্রোমোসোম কিন্তু মাঝামাঝি আছে অনেক, ঠিক না? মেটাসেন্ট্রিক মাঝখানের দিকে আছে। সাবমেটা পুরোপুরি মাঝখানে নেই, জাস্ট এল এল চিন্তা করে হবে এল, ঠিক আছে, পুরোপুরি মাঝখানে নেই, জাস্ট একটু দূরে আছে। অ্যাক্টোসেন্ট্রিকে এরকম থাকে বুঝছো, মানে প্রায় এজের দিকে, জিনিসটা অনেকটা এরকম। ধরো মেটাসেন্ট্রিকে যদি সেন্ট্রোমিয়ারটা হয়, দেখো দুই পাশে সমান সমান আছে। সাবমেটাসেন্ট্রিকে দুই পাশ থেকে একটু বেশি পাশে, এক পাশে একটু বেশি। অ্যাক্টোসেন্ট্রিকে অনেকটাই উপরে চলে যায় বুঝছো, জাস্ট একটু থাকে লাস্টের দিকে, একটুখানি থাকে, মানে সেন্ট্রোমিয়ারটা এক সাইডে চলে আসে বেশি। আর টেলোসেন্ট্রিকে দেখো সেন্ট্রোমিয়ারটা পুরোপুরি এক পাশে চলে আসে। সো আলটিমেটলি দেখতে অনেকটা আই এর মতো দেখা যায় বুঝছো, তো এই কারণে বলছে VLGI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো এগুলো লিখবো মোটামুটি যে VLGI হয় এখানে। ঠিক আছে, তো মেরুমুখী জ্বলন হয়, ওই পাশে চলে যায়, দ্যাটস ইট। এগুলো মোটামুটি লিখতে পারলেই হবে অ্যানাফেজে। এবার আসো টেলোফেজ। টেলোফেজ থেকে না বেশি কোনো প্রশ্ন আসে না বুঝছো, টেলোফেজে দেখবা যে অত বেশি বলে না, বাট যদি তোমার লিখতে হয় ছবি আঁকবো আগে। টেলোফেজের ছবিও খুবই সহজ, দুই পাশে চলে গেছে না, তো এই পাশে একটা সেল দিবে, এই পাশে একটা সেল দিবে। সেল না, অ্যাকচুয়ালি সেল তৈরি হওয়া শুরু করে বুঝছো, যে কোষ প্লেট তৈরি হওয়া শুরু করে এখানে। তো বলবা যে কোষ প্লেট তৈরি হওয়া শুরু করে, এ পাশে কি আবার আচ্ছা না, হ্যাঁ তুমি দেখবা যে পেঁচা দেবে, ঠিক আছে, এরকম দুই পাশে চলে যায়। তো এই টেলোফেজে তুমি পুরোপুরি প্রোফেজের উল্টা জিনিস লিখবা। প্রোফেজে আমাদের কি হয়েছিল? কনডেনসেশন, মানে খাটো আর মোটা হয়েছে, জল বিয়োজন হয়েছে, এখানে হবে জল যোজন। জল যোজন, আগের বার হচ্ছে আমার জল বিয়োজন ছিল প্রথমটায়, এবার হচ্ছে জল যোজন হয়েছে। এরপরে কি হয়েছে দেখো, এখানে ক্রোমোজোমগুলো আবার কি বলে নিউক্লিওলাস, নিউক্লিওলাস দিকে চলে আসছে, ফিরে আসছে আবার, ঠিক আছে। নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ দুইটা একসাথে আসে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ। এই দুটো জিনিস আবার চলে আসে। তো এরপরে দেখো কি হয়, এখান থেকে ওই যে কোষ প্লেট তৈরি হওয়া শুরু করে, তো বলবো যে কোষ প্লেট তৈরি হওয়া শুরু করে। এই কয়েকটা পয়েন্ট লিখলে মোটামুটি আশা করা যায় টেলোফেজ থেকে তোমাদের মার্কটা হয়ে যাবে। ছবি আঁকবা এবং পয়েন্ট লিখবা। তো এইভাবে হচ্ছে আমাদের মেটাফেজটা, মাইটোসিসের সবগুলো অধ্যায় আমরা দেখে ফেললাম। তো হচ্ছে টেলোফেজ। আচ্ছা, মাইটোসিসের গুরুত্বের ক্ষেত্রে প্রথমত আসে আমাদের হচ্ছে দেহ গঠন, ও দৈহিক বৃদ্ধি। দুই নম্বরে আসে ক্ষয়পূরণ, না আমাদের যে দেহকোষের বিভাজন সেটা দিয়ে মাইটোসিস, সবাই জানো, সোমাটিক সেল, গ্যামেটিক সেল। সোমাটিক সেল ডিভিশন হয় কি হবে? মাইটোসিসের মাধ্যমে। এরপরে আসো দুই নম্বর, সেটা হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ গঠন ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। এই জিনিসটা কেন আগে লিখলাম জানো? কারণ এটা অনেক মানে কনফিউজড হয়েছে, সবাই জননাঙ্গ বা জনন কোষ দেখলেই সবাই মিওসিস জায়গায় দেয়। খেয়াল রাখবা, মিওসিস হচ্ছে জনন মাতৃকোষ থেকে তৈরি হয়, ঠিক আছে, কিন্তু তোমাকে যদি বলে জননাঙ্গ গঠন বা জনন কোষের সংখ্যা বৃদ্ধি, মনে রাখবা সংখ্যা বৃদ্ধি বললে সেটা মাইটোসিস।
সংখ্যা বৃদ্ধি ওয়ার্ডটা পেলেই মনে করবে এটা মাইটোসিস, ঠিক আছে। জনন কোষ যদি তৈরি বলে, আমি এখানে নোট দিয়ে দিচ্ছি, পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলে জনন কোষ তৈরি, জনন কোষ তোমাকে যদি বলে তৈরি, তখন অ্যান্সার হবে মিওসিস, ঠিক আছে। যদি তোমাকে বলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তখন বলবো মাইটোসিস। ঠিক আছে। যদি বলে জনন কোষ তৈরি, তখন তুমি বলবো মিওসিস। আর যদি বলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তখন হচ্ছে মাইটোসিস। মাথায় রাখবে জিনিসটা। জননাঙ্গ গঠন হচ্ছে মাইটোসিস, জননাঙ্গের যে বড় হওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা। ঠিক আছে। এরপর দেখো গুণগত বৈশিষ্ট্য রক্ষা, মানে আমার মাদার সেলে যেই বৈশিষ্ট্য ছিল, মাদার সেলের যে গুণগুলো ছিল, ডটার সেলে বা অপত্য কোষেও কিন্তু সেম গুণগুলোই দেখবা। এটা কার কারণে হয়? মাইটোসিসের কারণে হয়। 5 নম্বরে বলতে পারো ক্ষয়পূরণ। ক্ষতস্থান পূরণ। আচ্ছা, তো ক্ষতস্থান পূরণ মানে হচ্ছে তোমার যদি কখনো কেটে যায়, সেখানে মাইটোসিস ডিভিশন শুরু হয় এবং মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়, ঠিক আছে। আর এখান থেকে একটা বলা যায় যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। সেই জিনিসটা বুঝো একটু, দেখো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম ভারসাম্য রক্ষা মানে যে কটা নিউক্লিয়াস সেই কটা সাইটোপ্লাজম রাখা। যদি কোনো কারণে এরকম হয় যে একটা মানে যদি শুধুমাত্র ডিভিশন হচ্ছে, মানে সেল ডিভিশন হচ্ছে বাট নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে না, ঠিক আছে, এটাকে বলে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। মানে নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে বাট সেলটা ডিভাইড হচ্ছে না পুরোপুরি, তখন কি হবে? নাম্বারটা মানে ব্যালেন্স থাকবে এদের মধ্যে, ঠিক আছে। তো এরকম একটা এক্সাম্পল আছে, মনে রাখবা, যে ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের একটা এক্সাম্পল পরীক্ষা আসে, তা তোমরা আলাদা করে মনে রাখো যে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন তোমাদের চ্যাপ্টার 1-এ সম্ভবত দেওয়া আছে, ঠিক আছে। একটা এক্সাম্পল, ডাবের পানি। ডাবের পানিতে কিন্তু কি হয়? ফ্রি নিউক্লিয়ার ডিভিশনটা হয়। আচ্ছা, এবার আসো আরো ছোটখাটো জিনিস আছে। একটা হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিস, ঠিক আছে। অনিয়ন্ত্রিত মাইটোসিস হচ্ছে তোমার কি হবে যদি কোনো কারণে এরকম হয় যে তোমার মাইটোসিসটা মানে কন্ট্রোলে নাই। আমাদের সেলে একটা প্রোটিন থাকে, তার নাম হচ্ছে P53 প্রোটিন। এটা যদি ডিফেক্টিভ হয়, এটা ডিফেক্টিভ হলে কোষ বিভাজন মানে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, কন্ট্রোল করা যায় না, ঠিক আছে। কন্ট্রোল হারায় ফেলে। কন্ট্রোল হারায় ফেলার পরে কি হয়? টিউমার হয়, বুঝছো। টিউমার হচ্ছে আনকন্ট্রোল গ্রোথ অফ সেলস, মানে সেল গ্রোথই হচ্ছে, মানে ডিভিশনই হচ্ছে, বাট তুমি এটাকে থামাতে পারতেছো না, তখন হবে টিউমার। এবং আলটিমেটলি টিউমারটা যদি আরও সিরিয়াস কন্ডিশনে চলে যায়, তখন তোমাদের হবে ক্যান্সার। আচ্ছা, ক্যান্সার এই যে টিউমার ডেভেলপ করা বা টিউমার সৃষ্টি হওয়াকে বলে অঙ্কোজেনেসিস। এটাকে বলা হচ্ছে অঙ্কোজেনেসিস, নামটা মনে রাখো, অঙ্কোজেনেসিস। শুনবা, যারা হচ্ছে ক্যান্সার নিয়ে কাজ করে সেটা ডক্টররা, তাদেরকে বলা হয় অঙ্কোলজিস্ট, ঠিক আছে। অঙ্কোলজিস্ট তারা যারা হচ্ছে ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট নিয়ে কাজ করে ক্যান্সারের। আচ্ছা, এবার আসলে দুটোর কথা, একটা তোমাদের লাগবে, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস
আরেকটা হচ্ছে নেক্রোসিস। আচ্ছা, অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে নেক্রোসিস হচ্ছে বাহ্যিক কোনো প্রভাবে মৃত্যু, ঠিক আছে, কোষের অন্যান্য কারণ, বাহ্যিক কোনো প্রভাব বা অন্য কোনো কারণ। কিন্তু অ্যাপোপ্টোসিসটা হচ্ছে জেনেটিক্যালি কন্ট্রোল ডেথ, মানে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। কোষের জিনের মধ্যে বলা থাকে যে এই কোষটা কয়বার ডিভাইড করবে, এরপর এটা মারা যাবে, ঠিক আছে। তো অ্যাপোপ্টোসিস মনে রাখবা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত এটা। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি কন্ট্রোলড। তো এই কয়েকটা এগুলো এক নাম্বার আসে, বুঝছো, এই নাম্বারে দিবে যে হোয়াট ইজ অ্যাপোপ্টোসিস বা নেক্রোসিস বলতে কি বুঝো, ঠিক আছে। তো এগুলো তোমার পারবা আশা করি। এরপরে আসো আমাদের আমরা কোশ্চেনগুলো দেখি এরপরে মাইটোসিস থেকে এই পর্যন্তই। দেখো কি বলছে, কোষ বিভাজন প্রক্রিয়া পিওপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা গুণগুণ অপরিবর্তিত থাকে। দেখো ক্রোমোজোম সংখ্যা গুণগুণ অপরিবর্তিত, এটা কি, এটা হচ্ছে বলছে আমাকে মাইটোসিস। পরেরটা কি বলছে যে কিউতে কি হচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যা এবং গুণাগুণ পরিবর্তন ঘটে, তার মানে এটা হচ্ছে মিওসিস। তো আমাদের বলছে যে পি দ্বারা নির্দেশিত প্রক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজনের শেষ ধাপ কোনটা, হচ্ছে টেলোফেজ। তো টেলোফেজের ছবি আঁকবা, বর্ণনা করবা, ঠিক আছে। পরেরটা আসে উদ্দীপকের পি চিত্রের এই অংশ সংঘটিত কোষ বিভাজনের প্রথম দুটি ধাপ। আচ্ছা পি দেখো, পিতে কি হচ্ছে দেখো, পি চিত্রের এই অংশে এই দেখো, এই অংশটা কিন্তু মেরিস্টেম, ঠিক আছে। উদ্ভিদের পড়ছো না যে গ্রোথ রিজন, অগ্রমুকুল। তো অগ্রমুকুলে কি হবে, এখানে কিন্তু তোমাদের মাইটোসিস হবে। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের অ্যান্থার, ঠিক আছে, পুং জনন পার্টটা যেটা প্ল্যান্টের। আচ্ছা, তো অ্যান্থারে কি হয়, অ্যান্থারে হচ্ছে মেয়োসিস হবে, তোমরা জানো যে পোলেন ফর্ম করে, ঠিক আছে, মেয়োসিস হবে। বাট বিয়ের শুরুতে যেটা মানে অগ্রমুকুলে কি হবে, মাইটোসিস হবে এখানে। তো আমাকে বলছে মাইটোসিসের প্রথম দুটি ধাপ, তার মানে বলছে কি যে প্রোফেজ আর প্রোমেটাফেজ, এই দুটোর চিত্রসহ বর্ণনা। তুমি খেয়াল করছো প্রত্যেকবার কিন্তু চিত্রসহটা দিয়ে দেয়। তোমাকে যদি কোশ্চেনে চিত্রসহ নাও বলে তাও তুমি চিত্র আঁকবা, কারণ এখানে ছবি থেকে মার্ক আছে, ঠিক আছে। টিচাররা চায় তুমি ছবিটা আঁকো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো যে কি হচ্ছে, এফ বিভাজন প্রক্রিয়া যে ধাপে এফ, দেখো এফ, এই যে এফ, রংটা পাল্টে আনে দাঁড়াও, এই যে দেখো এফ প্রক্রিয়া। আচ্ছা খেয়াল করো এখানে আমার কি হচ্ছে, দেখো প্রথমত জনন কোষে তৈরি হচ্ছে এই বিভাজন মানে ই, এটা হচ্ছে কিন্তু মিওসিস। ওই যে তোমাদের বলছিলাম জনন কোষ তৈরি হওয়া, দেখো জনন কোষ তৈরি হয়েছে, জনন কোষ তৈরি বললে মিওসিস, আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি ওয়ার্ডটা আসলে মাইটোসিস। তো জনন কোষ তৈরি হয়েছে পুং গ্যামিট আর স্ত্রী গ্যামিট দুইটা মিলে, মেল স্পার্ম আর ওভাম মিলে তৈরি করতেছে তোমার জনন কোষের মিলন জাইগোট। জাইগোটের যে ডিভিশন মানে জাইগোট থেকে যে তুমি একদম মানুষ হয়ে আসছো, ঠিক আছে, জাইগোট হচ্ছে আমাদের প্রথম সেল, ঠিক আছে, আমাদের প্রথম কোষটা হচ্ছে জাইগোট। জাইগোটের ডিভিশনের মাধ্যমেই তুমি অ্যাকচুয়ালি বড় হয়েছো, ঠিক না। তো এই যে জাইগোটের ডিভিশন সেগুলো কিন্তু সবগুলোই মাইটোসিস। কি বলছো দেখো, যে প্রধাপে ক্রোমোজোমে মেরুমুখী চলন ঘটে, তো মেরুমুখী চলন কোনটায় ঘটবে আমরা জানি অ্যানাফেজ। তোমাকে বলতে যে অ্যানাফেজের ছবি সহ বর্ণনা, চিত্র সহ বর্ণনা, ঠিক আছে, এটাই। আচ্ছা আমরা একটু দেখে আসছি অলরেডি। এবার আসো মিওসিস। তো মিওসিস নিয়ে আমরা একটু শুরুতে কিছু কথা বলে নিই যে মিওসিস কি, সংজ্ঞায় আসো। মাইটোসিস মিওসিসে না সংজ্ঞার ক্ষেত্রে তোমরা একটা জিনিস ভুল করো, বুঝছো। আমি অনেকেই দেখছি জিজ্ঞেস করি যে মাইটোসিস কি, তারা বলে ভাইয়া মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন মানে সমীকরণিক বিভাজন, ঠিক আছে, মিওসিস হচ্ছে রাশমূলক বিভাজন। এটা কিন্তু মানে ঠিক আছে, আমি বলতেছি না ভুল, বাট একটা টেক্সট বুক সংজ্ঞা আছে। তোমাকে যদি 1 নম্বরের প্রশ্নে এই প্রশ্নটা দেয় যে মিওসিস বলতে কি বুঝো, তখন একটা ভালো সংজ্ঞা দিতে হবে, ঠিক আছে। সংজ্ঞাটা হচ্ছে যে বিভাজন প্রক্রিয়ায়, কালারটা পাল্টে নেই, দেখো যে বিভাজন প্রক্রিয়ায়
নিউক্লিয়াসের বিভাজন হয় দুইবার, বা বলতে পারো যে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। ও ক্রোমোজোম বিভাজিত হয় একবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এটা হচ্ছে একদম টেক্সট বুক সংজ্ঞা, ঠিক আছে? এটা কি কার সংজ্ঞা? মিওসিসের সংজ্ঞা, যে নিউক্লিয়াস দুইবার ভাঙবে বাট ক্রোমোজোম ভাঙবে একবার। মাইটোসিসের ক্ষেত্রে সেম কথাই তুমি লিখবা, বাট লিখবা হচ্ছে নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার। বুঝছো? আমি সামারি করে দিই এখানে। আরেকটা কথা বলতে পারি এখানে এক্সট্রা করে, যে এবং মাদার সেলে বা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ডটার অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, ঠিক আছে? এটা বলতে পারি এক্সট্রা করে যে অপত্য কোষে বা অপত্যে ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক। এই কথা ছোট করে বলে দিতে পারো, ঠিক আছে? যে অপত্য ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। আচ্ছা, তো এখানে দেখো একটা সামারি করে ছোট করে দেখো। সোজা কথায় তোমার লিখতেছিলাম তো, মিওসিসে নিউক্লিয়াস হয় দুইবার আর ক্রোমোজোম হয় একবার। মাইটোসিসে নিউক্লিয়াস ঘটে একবার, ক্রোমোজোম ঘটে একবার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল সংজ্ঞা। এবং বলতে হচ্ছে মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এবং এদের মধ্যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের সমান থাকে, অপত্য কোষে মাতৃকোষের সমান থাকে। এটা হচ্ছে একদম টেক্সট বুক সংখ্যা, যেটা তোমরা পরীক্ষার সময় লিখবা। আচ্ছা, এবার আসো মানে কী হয় অ্যাকচুয়ালি মিওসিসে আমাদের কী হয় 2n থেকে বা 2n থাকে, সেখান থেকে প্রথম যে ডিভিশনটা, প্রথম যে বিভাজন, এটা কিন্তু হ্রাসমূলক বিভাজন, তোমরা জানো হচ্ছে হ্রাসমূলক। ঠিক আছে? দ্বিতীয় যে বিভাজনটা, এটা হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক, সমান সমান, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো ইকুয়েশনাল ডিভিশন। বুঝতে পারছো? প্রথমটা হচ্ছে হ্রাসমূলক, দেখো নাম্বারটা অর্ধেক হয়ে যায়। দ্বিতীয় যে ডিভিশনটা, সেটা কিন্তু অলমোস্ট মাইটোসিসের মতোই। প্রথমটাকে বলা হয় মিওসিস 1, পরেরটাকে বলা হচ্ছে মিওসিস 2। তো এই যে মিওসিস 2টা কিন্তু দেখবো অনেকটা অলমোস্ট মাইটোসিসের মতোই, ঠিক আছে? তো এবার আমাদের পরীক্ষায় কি জিনিস আসে তোমাদের বলি। পরীক্ষায় তোমাকে সবকিছু বলবে মিওসিস 1 নিয়ে। আচ্ছা, আসো, পরীক্ষায় তোমাকে বলবে মিওসিস 1 নিয়ে। চলো দেখি মিওসিস 1 এর একদম প্রথম যে দশা, প্রোফেজ, 5টা পার্ট, বুঝছো? যে প্রোফেজ, আমি লিখলাম, ঠিক আছে? প্রোফেজ, প্রোমেটাফেজ, আরও আছে, ঠিক আছে? 5টা আছে এরকম। তো প্রোফেজ নিয়ে মিলে আমরা কথা বলবো, সেমই, ঠিক আছে? প্রথমটা। আচ্ছা, প্রোফেজ নিয়েই, প্রোফেজটা এত বড়, এটা হচ্ছে লংগেস্ট, ঠিক আছে? এই মিওসিস 1 এর প্রোফেজটা এত বড়, যেটাকে আরো 5টা ভাগে ভাগ করছে। কি কি দেখো, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন,
ডিপ্লোটিন, আর এটা হচ্ছে ডায়াকাইনেসিস। আচ্ছা, তো এই যে 5টা স্টেজের মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা তোমাকে বলি, যে জাইগোটিনটা আর প্যাকেটিনটা বেশি ইম্পর্টেন্ট। প্যাকেটিন একটা জিনিস যার নাম হচ্ছে ক্রসিং ওভার, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, তো এবার আসলে আমরা ছোট মানে সংক্ষেপে সবগুলো দেখে নেই কি হয় না হয় এই 5টা স্টেজের মধ্যে। শুরুতে আসো আমরা লেপ্টোটিনের ছবিটা কি, ক্রোমোজোমগুলো হচ্ছে খাটা মোটা হবে, ঠিক আছে। এবং এখানে একমাত্র চেনার বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোমিয়ার। তুমি খেয়াল করবা যে এখানে ক্রোমোমিয়ার দেখা যাবে, কিছু কালো কালো ডার্ক ব্যান্ড এরকম, এগুলো পরীক্ষা আঁকবা, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। এই ক্রোমোমিয়ারটা কিন্তু লেপ্টোটিনের একমাত্র ক্যারেক্টারিস্টিক্স। মাইটোসিসে কিন্তু আমরা এই ক্রোমোমিয়ারটা দেখি নাই, কিন্তু মিওসিসে প্রোফেজ 1-এ লেপ্টোটিন দশায় যে ক্রোমোমিয়ার দেখা যায়, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। আচ্ছা, তো এবার কি কি হয়েছে আমরা দেখি একবার। জল বিয়োজন, তারপরে যে প্রোফেজ 1-এ কিছু কথাবার্তা বলবো, জল বিয়োজন, দেন হচ্ছে যে সেন্ট্রোমিয়ার দ্বারা ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, দুটো ক্রোমাটিড তৈরি হয়েছে। আগের মতো কথাবার্তা বলবা, মানে আমি লিখলাম না আগের মতো, প্রোফেসরের মতোই বলবা কয়েকটা। আমি বলবো যেগুলো হচ্ছে এক্সেপশন, মানে একমাত্র এখানে দেখা যায়, একটা হচ্ছে ক্রোমোমিয়ার। এরপর একটা জিনিস সেটা হচ্ছে বুকেট। অনেক সময় হয় কি, এই ক্রোমোমিয়ারগুলো এক সাইডে চলে আসে, বুঝছো, সবগুলো হচ্ছে এক সাইডে চলে আসে এরকম, মানে সবগুলো ক্রোমোজোম এক সাইডে চলে আসে। তো এই যে এক সাইডে চলে আসার কারণে দেখতে অনেকটা ফুলের বুকের মতো দেখা যায়, বুঝছো, ফ্লাওয়ার বুকেট থাকে না, ওই যে তোমরা বিভিন্ন অ্যাথলেটিক্স কম্পিটিশন বা অন্যান্য প্রতিযোগিতা দেখবা যে চিফ গেস্টকে একটা ফ্লাওয়ার বুকে দেওয়া হয়, বুকে লাগায়, তো ফ্লাওয়ার বুকে, ঠিক আছে। তো বুকের মতো দেখা যায় অনেকটা, স্পেলিংটা হচ্ছে বুকে, ঠিক আছে, ইংলিশে একটা লিখে দিচ্ছি আমি, বুকে, এটা দেখা যায়। প্রাণী কোষে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে পোলারাইজ বিন্যাস। প্রাণী কোষে দেখা যায় পোলারাইজড বিন্যাস। ঠিক আছে, প্রাণী কোষে দেখা যায় পোলারাইজড বিন্যাস। তো এই কয়েকটা পয়েন্ট তোমরা পারলেই হবে লেপ্টোটিন থেকে। লেপ্টোটিনের পরে আছে জাইগোটিনে। তো জাইগোটিন কি কি জিনিস দেখা যায় সেটা আমরা দেখি, আগে ছবি রাখি। আচ্ছা, জাইগোটিনে কি হয় জানো, শুরুতেই এই ধরে একটা ক্রোমোজোম, এই ধরে একটা ক্রোমোজোম, আচ্ছা। তো জাইগোটিন দশার শুরুতেই এই যে এই ক্রোমোজোমগুলো একসাথে আসে, ঠিক আছে, নিউক্লিয়াসটাই কয়েক ছোট করে তো নিউক্লিয়াস, কারণ কিন্তু প্রোফেজ এখন আছে, এখন ডিসঅ্যাপিয়ার হয়নি। আচ্ছা, তো জাইগোটিনে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম একসাথে আসে,
দুটি হোমোলোগাস ক্রোমোজোম একসাথে মিলে তৈরি করে বাইভ্যালেন্ট। ঠিক আছে, এদের মধ্যে জোড় সৃষ্টি হয়, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হয়। একে আমরা বলতেছি কি বাইভ্যালেন্ট। এবার বলতে পারো ভাইয়া হোমোলোগাস ক্রোমোজোম জিনিসটা কি? আচ্ছা দেখো, আমাদের টোটাল ক্রোমোজোম হচ্ছে 46টা, ঠিক না? আমাদের ক্রোমোজোম হচ্ছে কত? 46, মানে 23 জোড়া। এই 46টার মধ্যে বা 23 জোড়ার মধ্যে 23টা আসে মাদার থেকে, আবার 23টা আসে ফাদার থেকে। ঠিক না? তো এই যে মাদার থেকে ফাদার থেকে যে 23টা করে ক্রোমোজোম আসে, এগুলো দেখবা যে প্রত্যেকটা একই রকম। ঠিক আছে, মানে জোড় জোড়া আছে। যেমন ধরো এই 23টার মধ্যে ধরো 23 রকম আছে, বুঝছো? এরকম একটা, এরকম একটা, এরকম একটা 23 রকম আছে। আবার ফাদারও কিন্তু এরকম সিমিলার 23 রকম আছে, বুঝছো? ফাদারও সিমিলার 23 রকম আছে। তো এই টাইপ ধরো, এটা এটা সেম টাইপ না, তো সেম টাইপ ধরো পাশাপাশি আসছে। এটা এটা সেম টাইপ ধরো পাশাপাশি আসছে। এটা এটা সেম, এই দুটো ধরো পাশাপাশি আসছে, এই দুটো ধরো পাশাপাশি আসছে। ঠিক আছে, তো এই যে যেগুলো সেম, এদের বলে একে অপরের হোমোলগ, সিমিলার, একে অপরের হোমোলগ। তো দুইটা হোমোলোগাস ক্রোমোজোম যখন পাশাপাশি চলে আসবে তখন তাকে আমরা বলবো বাইভ্যালেন্ট। আচ্ছা, তো আচ্ছা জোড় সৃষ্টি, ধরো জোড় সৃষ্টির নাম আছে একটা, বুঝছো? যে পাশাপাশি আসবে, এসে জোড় সৃষ্টি করবে। যখন এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি জোড় সৃষ্টি করে তখন তার নাম হয়ে যায়, তখন তার নাম হচ্ছে সিন্যাপসিস। একটা প্রসেস, বুঝছো? মানে সিন্যাপসিসের মাধ্যমে দুটো একসাথে যুক্ত হয়, একটা একটা যুক্ত হয়, সিন্যাপসিস হয়। আচ্ছা এবার আসো, আমরা জাইগোটিন বা জাইগোটিনের স্টেজগুলো মনে রাখার জন্য একটা নেমোনিক আছে, মনে রাখবো হচ্ছে জিপসি। ঠিক আছে, তোমরা শুনছো না জিপসি? এই ওয়ার্ডটা আসে ইংলিশ জিপসি ওয়ার্ড থেকে, বুঝছো? জিপসি মানে যাযাবর, থাকে না, কোনো কাজ কারবার নাই, বাসা বাড়ি নাই, ঘুরে বেড়ায়, তো তাকে বলছে জিপসি আগেকালের সময়। তো যাযাবর থেকে ওয়ার্ডটা জিপসি, তো মনে রাখবে যে জিপসি। জিতে হচ্ছে কি জাইগোটিন, B4 বাইভ্যালেন্ট, আর এস ওয়াইতে হচ্ছে সিন্যাপসিস। জাইগোটিনে কি হয়? বাইভ্যালেন্টের সিন্যাপসিস হয় জাইগোটিন স্টেজে, এটা মনে রাখবে তোমরা। আচ্ছা এটা হয়ে গেল আমাদের। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজটা, সেটা হচ্ছে প্যাকাইটিন। চলো আমরা দেখি প্যাকাইটিনে কি কি হয়। প্যাকাইটিনে দেখো, প্রথমত ছবিটা আগে দেখো। প্যাকাইটিনে তোমরা দুটো ছবি আঁকো, বুঝছো? একটা আঁকলে আসলে হয় না, আসলে একটা দিয়ে বোঝানো যায় না। আচ্ছা, প্যাকাইটিন দশায় প্রথমত হচ্ছে আমাদের এই যে বাইভ্যালেন্ট তৈরি হয়েছিল না, বড় করে আঁকা উচিত ভিতরটা, কারণ একটু দেখানো লাগবে। আচ্ছা চারটা ধরবেন এখানে। আচ্ছা একটু আগে আমাদের দেখো জাইগোটিনে কি ছিল? দুইটা ছিল। চলে গেল। হ্যাঁ দেখো জাইগোটিনে ছিল দুইটা, 2 2 4। তো এই যে একটা, এটা দুই ভাগে ভাগ হয়। ঠিক আছে, দুই পাশে ভাগ হয়, এই একটা দুইটা হয়, এটা দুইটা হয়। তো ভাগ হওয়ার পরে দেখো 4টা সিস্টার ক্রোমাটিড তৈরি হবে এরকম। ঠিক আছে, ভাগ হয়ে দেখো 4টা সিস্টার ক্রোমাটিড তৈরি হয়েছে। তো এক্ষেত্রে
সিস্টার কি জিনিস দেখো, যদি এরকম হয় যে এটা এবং এটা, কালারটা চেঞ্জ করে দাও, যদি দেখো এটা এবং এটা, তো এদেরকে বলা হয় একে অপরের সিস্টার ক্রোমাটিড। সিস্টার তো বুঝছোই, মানে একই মায়ের দুই সন্তান, দুই মায়ের, ঠিক আছে, সিস্টার ক্রোমাটিড। সেম ক্রোমোসোমের দুইটা করে ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। বাট যদি এমন হয় যে এটার সাথে এটা, ধরো এটার একটা আর এটার একটা, এই দুটোর মধ্যে হবে কি নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার। আচ্ছা এবার আসো, এই যে চারটা হলো, ঠিক আছে, দুইটা থেকে ছিল আমাদের, দুইটা ছিল, চারটা হয়েছে এরকম ক্রোমাটিড। তো এই যে চারটা হয়েছে, মানে 1 2 3 4, এই চারটা হওয়ার জন্য চারটাকে বলা হয় একসাথে টেট্রাড, টেট্রার সৃষ্টি। কই থেকে আসছে ওটা? টেট্রা থেকে, বুঝছো? টেট্রা মানে 4, ল্যাটিন ওয়ার্ড, টেট্রা মানে 4। তো টেট্রাড মানে চারটা তৈরি হয়েছে একটা থেকে। আচ্ছা, তো নন সিস্টার ক্রোমাটিড আছে। এবার আসো দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয় দেখি আমরা। আমি হচ্ছে একদম মানে একদম জাস্ট ক্রোমোসোমে যাবো, ঠিক আছে, বোঝানোর জন্য। তোমরা পুরো সেলটা একবার, ঠিক আছে। ধরে একটা ক্রোমোসোম, পাশে ধরে আমি আরেকটা দিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট মানে পুরো সেলের বাইরের পার্টটা না, এটা ভিতরটা মানে একদম ক্রোমোসোমে চলে গেছে, এই ক্রোমোসোম রাখতেছে এখানে বড় করে। আচ্ছা, তো দেখো কি হবে এখানে, একটার সাথে আরেকটার কানেকশন তৈরি হয়েছে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। সিস্টারের মধ্যে কিন্তু হয় না, মানে এটার সাথে এটার হয় নাই, হয়েছে কি এটার সাথে এটার, অর একটা দুইটা নন সিস্টারের মধ্যে। দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে জোটটা সৃষ্টি হয়েছে না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, মিলে গেছে ভাবে, এর একটা এক্স আগে এক্স তৈরি হয়েছে, একটা এক্স, এই একটা এক্স, এই একটা এক্স, তোকে বলা হচ্ছে কায়াজমা। ঠিক আছে, আমার এগুলো কায়াজমা। কি আকৃতির? এক্স আকৃতি, তো বলবো যে এক্স আকৃতির কায়াজমা। একটা পয়েন্ট আমাদের। আচ্ছা, প্রথম 3টা পয়েন্ট, প্রথমত টেট্রাড, এরপর বললা কায়াজমা, এরপর তুমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ক্রসিং ওভার। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা কী হবে জানো? আমরা দেখাচ্ছি এখান থেকে, এটা কি দাও, ধরো একটা ক্রোমোসোম, আমার এই একটা ক্রোমোসোম, সাদা করে দিই এটা, ঠিক আছে। এটা ক্রোমোসোম, এটা ক্রোমোসোম, তো এই দুটার মধ্যে ফার্স্ট আমাদের তৈরি হলো এক্স আকৃতির কায়াজমা। এরপরে কি হবে, যখন ক্রসিং ওভার হবে, ক্রসিং ওভারে অংশের বিনিময় হবে, বুঝছো? পুরোটা কভার করে দিয়ে দাও। পরীক্ষার হলে তোমরা ট্রাই করবা ছবিটা একটু রং করে দিতে, বুঝছো? রং না মানে কলম দিয়ে গাঢ় করে দিতে, একটা হালকা রাখবা, একটা গাঢ় রাখবা। আমি তো এখানে কালার দিচ্ছি, তুমি পরীক্ষা হলে করবা কি, একটা রাখবা গাঢ় মানে ফুল কাভার্ড, আরেকটা রাখবা হালকা, জাস্ট আউটার কাভারিং দিবা, ঠিক আছে? আচ্ছা, কারণ তোমার কাছে রং নেয়, তো সময় নেই হাতে, তো একটা করবা ফুল কালো, একটা করবা না,
বুঝছো? আচ্ছা, তো এবার আসো অংশের বিনিময় করি আমরা। দেখো এটা ধরো আর আছে, ওয়েট, আচ্ছা, তো এবার দেখো কি হবে, অর থেকে কিছু পার্ট, মানে অরের যে পার্টটা ছিল তার থেকে ওর কাছে চলে যাবে। তো এটা যাবে ওর কাছে এভাবে, অর যে পার্ট ছিল সেটা যাবে ওর কাছে কিছু অংশ, এবং অর যে কিছু অংশ ছিল এটা চলে যাবে পাশের জনের কাছে, অরটা যাবে ওর কাছে। ঠিক আছে? এই যে অংশের বিনিময় ঘটছে, এই অংশের বিনিময় ঘটাকে বলতেছে আমরা কি বলবো, ক্রসিং ওভার। আমরা এটাকে বলবো ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভার। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি প্যাকেটের উপদশার যে স্টেজগুলো ছিল। আবার দেখি কি হয়েছে, টেট্রাইড ফর্ম করছে, টেট্রাইড তৈরি হয়েছে, টেট্রাইড তৈরি হয়েছে, তারপরে কি হয়েছে, দুটোর মধ্যে কায়াজমা তৈরি হয়েছে, এক্স আকৃতির কায়াজমা, একটা সাথে লেগে গেছে। কায়াজমা তৈরি হওয়ার পরে কি হয়েছে, ক্রসিং ওভার হয়েছে, একটা সাথে আরেকটার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এক্সচেঞ্জ ঘটছে। ঠিক আছে, তো এরপরে আসো পরের স্টেজে চলে যাই আমরা, প্যাকেটিনের পরে। প্যাকেটিনের পরে হচ্ছে আমাদের ডিপ্লোটিন। ডিপ্লোটিনের দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে লুপিং, আর একটা হচ্ছে টার্মিনালাইজেশন, প্রান্তীয়করণ বাংলায়। ইংলিশে বলে টার্মিনালাইজেশন। আচ্ছা, এই জিনিসটা বোঝা ট্রাই করো। দেখো একটু আগে আমাদের একটা কায়াজমা ফর্ম করছিল, মনে আছে? যেভাবে একটা কায়াজমা ফর্ম করছে, ওর সাথে একটা কায়াজমা ফর্ম করছে। এই দুটাকে যদি আমি টানি, মানে ধরো এই দুটো এখন দুই পাশে যাওয়া শুরু করতেছে, ঠিক আছে, দুই পাশে যাওয়ার চেষ্টা করতেছে, তখন কিন্তু এদের মধ্যে লুপ তৈরি হবে না এরকম করে। এই যে দুই পাশে যখন আমরা টান দিব, দুই দিকে যাওয়া শুরু করবে, তখন মাঝখানে একটা সুন্দর করে লুপ তৈরি হবে। দেখো লুপিং, এটা কি বলছে, লুপিং। আচ্ছা, এবার আসলে দুই পাশে যাওয়া শুরু করছে, ঠিক আছে, টার্মিনাল, দুইটা টার্মিনাল দিয়ে যাওয়া শুরু করছে। ধরো এই দুটো টার্মিনাল, মাঝখান থেকে দুই পাশে যাওয়া শুরু করছে। তো টার্মিনালে যাওয়া শুরু করার মানে কি, টার্মিনালাইজেশন। তো টার্মিনালাইজেশন, এই যেটা প্রান্তীয়করণ, মানে প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, দুই প্রান্তে চলে যাচ্ছে, প্রান্তীয়করণ হচ্ছে। আচ্ছা, এগুলো আমাদের ডিপ্লোটিন। আচ্ছা, ডায়াকাইনেসিসে কি হবে দেখো, আমি ছোট করে লিখে দিচ্ছি ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস খুব বেশি মানে প্রশ্ন এখান থেকে আসে না, তাও জাস্ট মনে রাখবো যে এখানে আসলে কি হয় জানো, প্রোফেজে যে কাজগুলো হয়েছিল না, প্রোফেজ একদম মাইটোসিস প্রোফেজে তোমার একটা হচ্ছে কি নিউক্লিয়াস, না নিউক্লিওলাস, ও নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি। নিউক্লিয়াস নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডায়াকাইনেসিসের যে স্টেজটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মিওসিসের প্রোফেজ 1 স্টেজগুলো। তো এরপরে আসো পরের স্টেজ আছে, সেটা হচ্ছে মনে রাখবা যে মিওসিস 1 ডিভিশন আর মিওসিস 2 ডিভিশন, এই দুটো ডিভিশনের মাঝখানে একটা জায়গা আছে, এটাকে বলে ইন্টারফেস, সরি ইন্টারকাইনেসিস। এটা বলার কারণ হচ্ছে তোমরা ইন্টারফেস এবং ইন্টারকাইনেসিসের মধ্যে অনেক কনফিউশন লাগাও, বুঝছো? আমি আলাদা করে বলে দিচ্ছি।
একটা হচ্ছে আমাদের ইন্টারফেস, আর একটা হচ্ছে ইন্টারকাইনেসিস। ঠিক আছে, দেখো ইন্টারফেস দশায় কি হবে? ইন্টারফেস হচ্ছে তোমার ওই যে কোষ চক্রে, এটা ছিল আমাদের কোষ চক্রে ছিল না ওই যে G1 G2 এম ফেজ মাইটোসিস, এটা ধরো এম ফেজ, তারপরে G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ, মনে আছে? তো এই যে এই পার্টগুলো মানে মাইটোসিস বাদ দিয়ে, এই পার্টটা বাদ দিয়ে বাকি যে পার্টটা ছিল সেটাকে বলতেছিলাম আমরা ইন্টারফেস। কিন্তু কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। গতিশীল করা, ঠিক আছে, দুইটা বিভাজন পড়ছো না, মানে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। তো দুইটা বিভাজনের মাধ্যমে মানে হচ্ছে মিওসিস 1 ও মিওসিস 2 এর মাঝখানে, এই দুইটার মাঝখানে হচ্ছে আমাদের ইন্টারকাইনেসিস। তো এই দুটো কিন্তু কনফিউশন লাগানো যাবে না, ইন্টারফেস ইন্টারকাইনেসিস। আচ্ছা, তো এবার ধরো আমাদের মিওসিসের গুরুত্ব। আচ্ছা দেখো, মিওসিসের গুরুত্বের মধ্যে প্রথমত হচ্ছে আমরা যেটা বলতেছিলাম এতক্ষণ ধরে, যে জননকোষ সৃষ্টি বা জননকোষ তৈরি, সংখ্যা বৃদ্ধি না, কিন্তু আবারও বলতেছি সংখ্যা বৃদ্ধি বললেই সেটা হয়ে যাবে মাইটোসিস। 2 নম্বরে আসো, এখান থেকে আর কি হয় দেখো, এখানে হচ্ছে তোমার বৈচিত্র্য সৃষ্টি হয়। ঠিক আছে, 3 নম্বরে আসো, যে বৈচিত্র্য বুঝছোই, যে বাবা আর সন্তান কিন্তু একদম হুবহু সেম না, বা একই মায়ের 2 সন্তান দেখবা যে চেহারা সুরত এক না, ঠিক না? তো এই বৈশিষ্ট্যটা কেন সৃষ্টি হয় জানো? যে ক্রসিং ওভার পড়ছিলাম না, ক্রসিং ওভারে কিন্তু এই বৈচিত্র্যটা তৈরি হচ্ছে মেইনলি। ঠিক আছে, ক্রসিং ওভারের কারণে জেনেটিক এক্সচেঞ্জ হয়, যার কারণে বৈচিত্র্য সৃষ্টি হবে। 3 নম্বরে লেখা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। নাম্বারটা সেম থাকে, বুঝছো? 2n থেকে n না হলে কিন্তু ওই যে জাইগোট সৃষ্টি হওয়ার সময়টা আবার তোমার 4n হয়ে যেত, বুঝছো? মানে যদি 2n থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড না হইতো, তারপর আবার যখন জাইগোট ফর্ম না করতো, ঠিক আছে, জাইগোটে কি হয় যে n আর n মিলে হয় টুয়াইস n, মানে নতুন যে প্রজাতি তার কিন্তু আবার আগের মতোই আসে। এটা না হলে কিন্তু আবার টুয়াইস n 4n হয়ে যেত জাইগোট ফর্ম করার সময়। তো নাম্বারটা সেম রাখে। 4 নম্বরে আসো, অভিব্যক্তি। না, এটা লেখা হচ্ছে প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা, আগে লেখো প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। মানে ক্রোমোজোম নাম্বার সেম থাকলে কিন্তু তোমার মানে একটা প্রজাতির যে বৈশিষ্ট্য, যেমন মানুষের যে বৈশিষ্ট্য আছে, বানরের যে বৈশিষ্ট্য আছে, একটা বাঘের যে বৈশিষ্ট্য আছে, তো ওই প্রজাতিটার ওই বৈশিষ্ট্যগুলো থাকে এই নাম্বারটা ডাবল না হওয়ার কারণে। এরপরে আসো একটা জিনিস, এটা হচ্ছে যৌনক্রম। অভিব্যক্তি মানে মিউটেশন, ঠিক আছে, জেনেটিক যে এক্সচেঞ্জগুলো হচ্ছে তাকে বলে অভিব্যক্তি, মিউটেশন, ইংলিশ হচ্ছে মিউটেশন। ছয় নম্বর লেখো যৌনক্রম। যৌনক্রম জিনিসটা কি দেখো, যৌনক্রম হচ্ছে যে টুয়াইসেন থেকে যে এন হয় আবার টুয়াইসেন হয়, মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয় আবার ডিপ্লয়েড হচ্ছে, এই যে এক্সচেঞ্জ এটাকে বলে যৌনক্রম। ঠিক আছে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড আবার ডিপ্লয়েড, এটাকে বলে যৌনক্রম। 7 নম্বরে একটা পয়েন্ট লিখতে পারো তোমরা, সেটা হচ্ছে যে মেন্ডেলের সূত্র। তো এই মেন্ডেলের সূত্র বলা থাকে, বুঝছো? কারণ মেন্ডেল বলছিল যে দুইটা লম্বা টল প্ল্যান্টের মধ্যে ক্রসিং ওভার হলে শর্ট প্ল্যান্টটা কিন্তু একটা আসছিল, মনে আছে?
তো এই যে মেন্ডেলের সূত্র কিন্তু আসে, মানে প্রমাণ করে মেন্ডেলের সূত্রটাকে যে এই এক্সচেঞ্জের কারণে বৈচিত্র্যটা তৈরি হয় এগুলো। আচ্ছা, এগুলো লিখলে মোটামুটি হয়ে যাবে। একটা জিনিস আমরা বাদ দিচ্ছি, সেটা হচ্ছে মেটাফেজ 2 কিন্তু মোটামুটি সেম। মেটাফেজ 1 একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে মাস্ট মনে রাখতে হবে আমাদের যে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না, ঠিক আছে। মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার ভাগ হয় না। সেন্ট্রোমিয়ার ভাগ না হলে কি ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হবে, বুঝছো? যার কারণে তুমি দেখবা যে এদের অ্যানাফেজে দেখতে লিখবো অনেকটা এরকম, মানে 4টা থাকে, বুঝছো? এরকম 4টা সহজ হবে, বুঝছো? অ্যানাফেজ বা অ্যানাফেজ 1 দিই। অ্যানাফেজ 1 হচ্ছে এটা এরকম থাকে দেখতে, এরকম হয়ে যায়, বুঝছো? মেরুমুখী যখন যায় তখন 4টা নিয়ে যায়। আগের বার তো ভাগ হয়েছিল, মনে আছে? ভাগ হওয়ার কারণে অর্ধেক কিছু 4টা একসাথে যাবে দুই পাশে। এখানে সেন্টিমিটারটা ভাগ হয় না, এটা পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট এটা। যে মিওসিসের মেটাফেজ 1 আর অ্যাকচুয়াল মেটাফেজ 1 এর মধ্যে ডিফারেন্সই কিন্তু এটা, ঠিক আছে, বিভাজিত হয় না। আচ্ছা, এটা হয়ে গেলে এরপর আসে আমাদের আজকের মিওসিস গুরুত্ব হয়ে গেল। লাস্ট টপিক দেখো কি বলছে, এই দেখো, উদ্দীপকের কোষ বিভাজন এ, কোষ বিভাজন বি এর মধ্যে তুলনা করো। আচ্ছা, তোমাদের এখানে দেখো কোষ বিভাজন এ, এটা হচ্ছে জনন তৈরি হচ্ছে। আচ্ছা, বি কিন্তু হচ্ছে আমাদের মায়োসিস, বিটা হচ্ছে মিওসিস, এটা হচ্ছে মাইটোসিস। তো আমাকে বেসিক্যালি বলতে হচ্ছে মাইটোসিস আর মেটাফিসের মধ্যে, সরি মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য, ঠিক না? আসো, দেখো আমরা দেখি, ফার্স্ট হচ্ছে দেখো আমরা হচ্ছে গিয়ে বিষয়, আচ্ছা ফার্স্ট হচ্ছে স্থান, মানে কোথায় হয়, মাইটোসিস, হচ্ছে মিওসিস, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো দেহকোষে হয়, জানো। এটা হচ্ছে হয় জনন মাতৃকোষে। এরপরে হচ্ছে অপত্য কোষের সংখ্যা। ঠিক আছে, মাইটোসিসে 2টা, মিওসিসে 4টা। নেক্সট আসে হচ্ছে ওই যে পড়াছিলাম না, নিউক্লিয়াস, তো বলছি নিউক্লিয়াসের বিভাজন। মাইটোসিসে হয় হচ্ছে গিয়ে একবার, মিওসিসে হয় হচ্ছে গিয়ে 2বার। আচ্ছা, এরপর লেখা হচ্ছে এরপরে পয়েন্টগুলো বানাবো, বুঝছো, মানে ক্রসিং ওভার, বাইভ্যালেন্ট অ্যান্ড সিনাপসিস, এগুলো কোনোটাই কিন্তু আমাদের মাইটোসিসে ছিল না, মিওসিসে ছিল, এগুলো হয়। এবার যেটা হয় এটা হয় না, ঠিক আছে, পয়েন্টগুলো লিখবা।
ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার এখানে দেখা যায় না, এখানে দেখা যায়। কি লিখতে পারো? আসলে মেন্ডেলের সূত্র, বুঝছো, মেন্ডেলস ল। মেন্ডেলস ল সেখানে দেয় না, এখানে দেয়, মানে ফলো করে আর কি। আর লিখতে পারো সেন্ট্রোমিয়ার বিভাজন। এখানে হয়, এখানে মানে মেটাফেজ 1-এ হয় না। তো এই কয়েকটা পয়েন্ট লিখলে মোটামুটি আমাদের মাইটোসিস আর মিয়োসিস মানে পার্থক্য কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো, আমাদের কি আছে কোশ্চেন দেখি আমরা। পি হচ্ছে দেখো অপরিবর্তিত থাকে, মানে পি হচ্ছে মাইটোসিস। এখান থেকে আমাদের কিউ হচ্ছে গিয়ে মিয়োসিস, কারণ দেখো পরিবর্তন ঘটে। গুরুত্ব মানে মিয়োসিসের গুরুত্ব চেয়েছে বেসিক্যালি। উদ্দীপকের কোষ বিভাজনটি যে উপদশা পরিণত করে যার বৈশিষ্ট্য। আচ্ছা এটা দেখো কোন উপদশা, দেখো এই দেখো আমাদের বাইভ্যালেন্ট তৈরি হয়েছে, ঠিক না? বাইভ্যালেন্ট হচ্ছে সিনাপসিস হয়েছে, ঠিক না? দেখো সিনাপসিস হওয়ার পরে দেখো কি হয়েছে, টেট্রাইড 4টা ফর্ম করছে, ঠিক আছে? 4টা ফর্ম করছে। আমরা বলছিলাম কি 4টা ফর্ম করলে বলে আমরা টেট্রাইড। তো টেট্রাইড কার বৈশিষ্ট্য ছিল আমাদের? টেট্রাইড ছিল কিন্তু আমাদের প্যাকেটিনের বৈশিষ্ট্য। তো তোমরা এটা প্যাকেটিন লিখবা, প্যাকেটিনের বৈশিষ্ট্যগুলো লিখবা, যে প্যাকেটিনে কী ছিল আমাদের? টেট্রাইড, তারপরে কাজমা, ক্রসিং ওভার, তো এগুলো লিখবা। সন্তানদের চেহারার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মার গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ মিশ্রণ পরিলক্ষিত হয়। আচ্ছা কেন মিশ্রণ পরিলক্ষিত হয়? এটার কারণ কি জানো? ক্রসিং ওভার। তোমাদের ক্রসিং ওভারের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, বুঝছো, যে ক্রসিং ওভার কীভাবে হয় না হয়। কয়েকটা জিনিস লিখবো। নাম্বার 1 একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এন্ডোনিউক্লিয়াস এনজাইম করে কি, যে আমাদের মনে আছে এখানে বারবার ভেঙে গেছিল এরকম করে, তো এই ভাঙাটা করা হচ্ছে বেসিক্যালি, মানে বারবার ভেঙে যায়, বুঝছো, এই ভাঙাটা করা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। তারপরে কি লিখবো? তারপর লিখবো হচ্ছে কি লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম মনে করো লাগায়, ঠিক আছে, জোড়া লাগায়। এন্ডোনিউক্লিয়াস মানে নিউক্লিক অ্যাসিড ভাঙে, বুঝছো। তো নিউক্লিয়াস দেখো নিউক্লিক অ্যাসিড ভাঙে, এটাকে ভাঙে। লাইগেজ হচ্ছে আমাদের জোড়া লাগায়। 3 নম্বরে তুমি কি লিখবা? যে অংশের বিনিময়, বুঝছো, অংশের বিনিময়। ক্রসিং ওভারের এই কয়টা পার্ট লিখলে হবে। এন্ডোনিউক্লিয়াস ভাঙে, লাইগেজ জোড়া লাগায়, এরপরে তুমি অংশের বিনিময় ঘটে, তার নাম ক্রসিং ওভার, দ্যাটস ইট। আর তেমন কিছু লাগবে না। ছবি রাখবো অবশ্যই, এটা আগে আমরা যে কালার করে ছবি রাখছিলাম সেই ছবিটা দিবা। তো দেখতে দেখতে আমাদের মোটামুটি এ হচ্ছে শেষ, যা আসবে তাই সিরিজের, যে কোষ বিভাজন থেকে আশা করা যায় যে এই পার্টগুলো পড়লে তোমরা সিকিউতে সর্বোচ্চ কমন পড়তে পারবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।